তরুণদের উপর এখন অনেক দায়িত্ব। তরুণরা যদি অসচেতন হয় তাহলে দেশের বিশাল জনগোষ্ঠী করোনার ঝুঁকির মধ্যে পড়ে যায়। আবার তরুণরা যদি ঘুরে দাঁড়াতে না পারে তাহলে করোনায় বিপর্যস্ত অর্থনীতিও ঘুরে দাঁড়াতে পারবে না। আমাদের বিশ্বাস, আমাদের তরুণরা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবে। প্রয়োজন তাদেরকে সমর্থন দেয়া। আমরা তরুণদের কথা বলতে চাই, তরুণদের কথা শুনতে চাই, আর এই কারণেই তরুণদের নিয়ে আমাদের এই আয়োজন এখন যৌবনজার। আমি আশিকুর রহমান চৌধুরী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই থাকছে আমার চেষ্টা। সিলেটের আঞ্চলিক একটি গান, এই গানটি হঠাৎ করে তরুণদের ছোঁয়ায় প্রাণ ফিরে পেয়েছে। করোনার এই সময়ে ঘরবন্দি জীবন কিংবা চিকিৎসকদের হাসপাতালবন্দি জীবনে এই গানটি ভিন্নভাবে বিনোদন দিয়ে যাচ্ছে। এই গানের পেছনে রয়েছে দেশে বিদেশের তরুণরা। হায় রে হায় রে হায়, অমুজা খালি গান গাইতে থাকো, সারা সিলেটর লাগি একটা গান গাও না হানে বা। You know what? I like that idea. Yeah. আইলারে নয়া দামান আসমানের উতেরা বিছানা বিছাইয়া দিলাম শাইল গানের নেরা দামান গো দামান আইলারে নয়া দামান আসমানের উতেরা। পৃথিবীর অন্যান্য দেশে এটা দেখা যায়, কিন্তু এমনটা বাংলাদেশে আগে কখনোই দেখা যায়নি। যেমনটা দেখা গেল সিলেটের নয়া দামান গানের সাথে। দেখা গেল এই এক গানের সাথে রেকর্ড সংখ্যক মানুষ পারফর্ম করেছে এবং করেই যাচ্ছে। সিলেটি সুন্দরী হলো মন তো আমার সুরি, walking like a boss lady, shaking all her chuties, man, shaking all her chuties. নয়া দামান গানটি করোনার ঘরবন্দি জীবনে যেন বিনোদনের দারুণ এক সুযোগ এনে দিয়েছে সবার মাঝে। অবাক করা ব্যাপার হলো, সিলেটের আঞ্চলিক যে গানটি মানুষের মুখে মুখে আর নাচের তালে ভেসে বেড়াচ্ছে, সেই গানটির মিউজিক করেছেন এমন একজন যার বেড়ে ওঠা আমেরিকার আলো বাতাসে। নিউ ইয়র্কে বসবাসরত 23 বছরের মুজা নিজেও এখন অবাক তার পিতৃপুরুষের দেশের এই গানটি এভাবে সবাই গ্রহণ করেছে। সত্যি কথা বলতে আমি অনেক খুশি। আমি ভাবছিলাম না যে নয়া দামান এত পপুলার হবে। আমি জাস্ট একটা গান আমি শুনছি নয়া দামান, আর তারপর আমি বলছি হ্যাঁ আমি একটা রিমিক্স করতে হবে, সো আমি রিমিক্স করছি। সো আসলে আমি অনেক খুশি যে এটা একটা পপুলার গান বাংলাদেশে। গানটি ভাইরাল হয়ে প্রথম দৃষ্টিতে এসেছে খুলনার একটি বিয়ের অনুষ্ঠান থেকে। তারপর নয়া দামান গানের সাথে অসংখ্য তরুণীদের পারফর্ম ভাইরাল হয়ে ঘুরতে থাকে সামাজিক মাধ্যমে। সবশেষ নতুন করে মুজার এই গানটির সাথে পারফর্ম করে সবার দৃষ্টি কেড়েছেন ঢাকা মেডিকেলের 3 ডাক্তার, যারা চেয়েছিলেন এমন পারফর্মের মাধ্যমে করোনার চিকিৎসায় নিয়োজিত ডাক্তারদের কিছুটা হলেও উৎসাহ দিতে। আমি যখন ভিডিও দেখছি কোভিড ডাক্তার্স ওরা যে আমার গান ইউজ করছে, সত্যি কথা বলতে আমি অনেক খুশি ছিলাম। ডাক্তার বাংলাদেশে অনেক কাজ করে, ওদের অনেক কষ্ট হয়, সো স্ট্রেস রিলিজ করার জন্য একটা ফান কিছু করছে। সো আমার অনেক ভালো লাগছে দেখতে, আর আমি অনেক খুশি যে ওরা নয়া দামান ইউজ করছে। নিউ ইয়র্ক থেকে মুজার মিউজিকে নয়া দামান গানটিতে কণ্ঠ দিয়েছেন তোশিবা। এবার তোশিবাকে খোঁজার পালা। অবশেষে তাকে পাওয়া গেল সিলেট শহরে। আসলে এটা আমাদের চিন্তার বাইরে ছিল, মুজার আর আমার। যখন আমরা লিরিক্স ভিডিওটা আপলোড করি 3 দিনের মাথায় অলরেডি 1 মিলিয়ন প্লাস হয়ে যায় গানটা। তারপরে আস্তে আস্তে দেখলাম যে টিকটকে অনেক প্রায় 1.5 লাখের মতো ভিডিও হয়ে গেছে অলরেডি। গানটা শুধু আমাদের দেশে সীমাবদ্ধ না, এটা হচ্ছে গিয়ে আমি অনেক সময় দেখছি যে আমাদের ইউটিউবে অনেক রিয়াকশন ভিডিও হয়েছে ওইটা নিয়ে। পাকিস্তানের অনেক মানুষও রিয়াকশন দিয়েছে, যে ইন্ডিয়ান মানুষও দিয়েছে, ইংলিশরাও দিয়েছে। আসলে এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমাদের মধ্যে।
তুমুল জনপ্রিয় হয়ে ওঠা নয়া দামান গানের সাথে যুক্ত মুজা এবং তোশিবাকে পাওয়া গেল নিউ ইয়র্ক এবং সিলেট শহরে। কিন্তু নয়া দামান গানটির আসল স্রষ্টা কে সেটি খুঁজতে গিয়ে দেখা দেয় বিপত্তি। এ ব্যাপারে শেষ পর্যন্ত দ্বারস্থ হতে হলো সিলেটের আঞ্চলিক গান নিয়ে গবেষণা করেন এমন একজনের সাথে। টাইলারের নয়া দামান যে গানটি, যে কথাটা এখন ছড়িয়ে পড়েছে, এটি হচ্ছে মুক্তিযুদ্ধের আগের গান, অন্ততপক্ষে 60 বছরের পুরনো একটি গান। সেটি প্রচলিত বিয়ের গীত হিসাবে সিলেট অঞ্চলে দীর্ঘদিন ধরেই প্রচলিত। এই বিয়ের গানটাকে নানাভাবে নানা সময়ে বিভিন্ন গীতিকাররা রূপান্তর করেছেন। এ কারণেই এক একজনের এক এক ভাষ্য এবং এক এক ধরনের গানের পাঠ পাওয়া যাচ্ছে বলে আমি মনে করি। সুন্দরী হলো মন তো আমার সুরি, walking like a boss lady, shaking all her chuties. নয়া দামান গানের নেপথ্যের বিষয় নিয়ে এখন চলছে নানা পর্যালোচনা আর বিশ্লেষণ। তবে যুক্তরাষ্ট্রে বড় হওয়া একজন মুজা নিউ ইয়র্কে বসে সিলেটের বহু পুরনো একটি গানকে এভাবে সবার মাঝে ছড়িয়ে দিবেন, সেটা অনেকেরই অজানা। আরও অজানা বিদেশে বের ওঠা একজন মুজা কিভাবে চেষ্টা করে যাচ্ছেন বাংলাদেশের লোকগানকে বিশ্বমণ্ডলে তুলে ধরতে। Let me put that mala on your cola. You can be my coca, baby, I'll be your cola. Lila bali bada supati shoigo bada supati shoigo kitia sajai motola. আমি চাই যে গান করতে যে শুধু দেশের মানুষ শুনবে না, বাট বিদেশের মানুষ অবশ্য শুনবে। যে যেখানে থাকে বাঙালি লোক, ওরা বাঙালি গান শুনতে, এটা হলো মেইন মোটিভ। আমি চাই যে বাংলাদেশের মিউজিক কম্পিট করে হিন্দি মিউজিকের সাথে, পাঞ্জাবি মিউজিকের সাথে, এটা হলো আমার মেইন মোটিভ। মুজা কিংবা তোশিবা, আপনারা নিউ ইয়র্কেই থাকুন কিংবা সিলেটেই থাকুন, আমরা চাই আপনাদের মতো মেধাবী তরুণদেরকে দিয়ে আমাদের লোকগান সারা বিশ্বে পরিচিতি পাক। চারিদিকে কেবল মন ভাঙা আর হতাশার গল্প না, আমরা আর হতাশার কথা শুনতে চাই না, বরং শুনতে চাই কিভাবে প্রতিকূলতার মাঝেও এগিয়ে যেতে হয়। একটু লক্ষ্য করলে দেখা যাবে জীবনযুদ্ধে ঘুরে দাঁড়ানোর পেছনে কোনো না কোনো ভিন্ন অভিজ্ঞতা থাকে। ধরা যাক প্রকৌশলী মারুফের কথা। কুষ্টিয়ায় তার প্রতিষ্ঠিত ফুড মেশিনারিজ তৈরির বিশাল কারখানাটি রাত দিন ছুটে চলে অদম্য গতিতে। কিন্তু কারখানাটির মালিক হিসেবে মারুফ নিজেই যে গতিতে ছুটে চলেন, সেখানেই আছে ভাগ্যের নির্মমতার গল্প। তার এই গল্পে তিনি একসময় ছিলেন কারখানার কর্মকর্তা, পরে হয়েছেন কারখানার মালিক। আমি 2006-এ আপনার পাবনা টেবুনিয়া বলে একটা জায়গায়, এখানে আমার সড়ক দুর্ঘটনায় আমার মেরুদণ্ডের 2টা ডিস্ক, 5-6 ডিস্ক ভেঙে আমার লোয়ার পোর্শন একেবারে ডিজেবল হয়ে যায়। আমি টাচ করলেও বুঝি না। তখন কোম্পানি আমাকে 6 মাস পর্যন্ত কনসিডার করতো, আমার স্যালারি পুরাই দিত। 6 মাস পরে তখন আমার একটা 10,000 টাকা করে একটা প্যাকেজ দিত মেডিসিনের খরচ। তখন দেখলাম আমার তো এইভাবে জীবন চলে না। তখন আমি 2007-এর 23শে সেপ্টেম্বর আমার একটাই ছেলে, আমার ছেলের জন্মদিনের দিন আমি রিজাইন দিই। তখন আমার বসরা বললো, তুমি কি করে খাবা? তখন আমি বললাম, স্যার আমার জন্য দোয়া করবেন। তখন আমি আমার এই গুগল থেকে বিভিন্ন থেকে মেশিনারিজ ডেভেলপ করতাম, কোন প্রোডাক্ট ইন্ট্রোডিউস করলে আমি মানুষকে, যেহেতু আমি মেশিনারি জগতেই দীর্ঘদিন আছি, গার্মেন্টস করছি, তারপরে আপনার ফার্মাসিউটিক্যালস করছি, তারপরে এই ফুডের মেশিনারিজগুলো আমি ডেভেলপ করা শুরু করলাম। সড়ক দুর্ঘটনার পর পঙ্গু জীবনে মারুফ যেসব প্রতিকূলতা মোকাবেলা করেছেন, তাতে এখন আর কোনো প্রতিকূলতাই বড় প্রতিকূলতা মনে হয় না তার মনের জোরের কাছে। সেই মনের জোর দিয়ে মারুফ এখন তার নিজের কারখানাতেই উৎপাদন করেন ফুড কারখানার বিভিন্ন মেশিনারিজ, যা দেশে একসময় কেবলই আমদানির মধ্যে সীমাবদ্ধ ছিল। একটা পর্যায়ে এসে আমি চিন্তা করলাম যে আসলে কস্টিং অনেক বেশি হয়ে যাচ্ছে, তাতে চাউলের দামও বেড়ে যাচ্ছে। তারপরে আমি কি করলাম, নিজে এখানে যেটা পারবয়েলিং ড্রায়ার, কিছু ক্লিনিং মেশিন, সাইক্লোন ব্লোয়ার, এটা আননেসেসারি বাইরে থেকে হিউজ বাংলাদেশের মানুষ কস্টিং করে নিয়ে আসা, এই জিনিসগুলো আমি তখন এখানে ডেভেলপ, আমার ফ্যাক্টরি স্টার্ট করলাম। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এখন আমার 200+ ছেলেমেয়েরা কাজ করে।
সড়ক দুর্ঘটনায় নিজের পা হারানোর পরেও যেভাবে শিল্পের বিকাশ এবং কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখছেন তার বিনিময়ে অবশ্যই মারুফ কিছু চাইতে পারেন রাষ্ট্রের কাছে। কিন্তু না, মারুফ বাড়তি কোনো সুবিধা চান না, বরং কিছু যৌক্তিক সুবিধা চান কৃষি খাতের শিল্পের বিকাশের স্বার্থে। সরকারের প্রতি আমার একটি দাবি যে আমাদের মতো কোম্পানিকে আপনারা কিছু সাবসিডি, যেরকম আমার কোম্পানি, আমি একটা যে কোনো ব্যাংকে কাজ করি, আমি কিন্তু প্রণোদনা পাইনি, তাই আমাকে রিসেন্ট টাইমে অগ্রণী ব্যাংক আমাকে সহায়তা করার জন্য চেষ্টা করতেছে। স্বল্প ঋণে আমাদেরকে লোন দিয়ে আমাদের এই দেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, এই সহযোগিতা আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি। প্রেরণার এসব গল্প আমাদের বলে দেয় প্রতিকূলতার কাছে আমাদেরকে কোনোভাবেই হেরে গেলে চলবে না। এই পর্যায়ে আমরা করোনার সম্ভাব্য কিছু বিপদের ব্যাপারে আওয়াজ তুলতে চাই সেই চিকিৎসকদের মাধ্যমে যারা বাংলাদেশে এবং পাশের দেশগুলোতে সরাসরি ভাইরাসগুলো আমাদের ইন্ডিয়ান স্ট্রেন হিসেবে যেগুলোকে বলা হচ্ছে সেটা কিছু ডাবল মিউটেন্ট আছে, কিছু ট্রিপল মিউটেন্ট স্ট্রেন এখন পাওয়া যাচ্ছে অল ওভার ইন্ডিয়া। এবং এই স্ট্রেনের বিষয়ে যেটা বলতে চাই সেটা হলো যেটা হাইলি কন্টেজিয়াস এবং ইনফেকশিয়াস। মারাত্মক ছোঁয়াচে করোনার এই ভারতীয় ভ্যারিয়েন্ট ঢুকে পড়েছে বাংলাদেশে। বিষয়টি নিয়ে বাংলাদেশের এক শ্রেণীর মানুষের মধ্যে আদৌ কোনো চিন্তা আছে কিনা তা ঈদ পূর্ববর্তী এসব দৃশ্য দেখে বোঝার উপায় নেই। কিন্তু বিষয়টি বেশ ভালোভাবেই উপলব্ধি করতে পারছেন বাংলাদেশের সেই তরুণ চিকিৎসকরা যারা কিছুদিন আগেও করোনার হাসপাতালে উপচে পড়া রোগীর চাপ সামলেছেন। মাত্রই তো গেল আমাদের সেকেন্ড ওয়েভ, তখনই আমরা দেখেছি যে এক বেডের জন্য মানে মানুষের কি পরিমাণের যে ওয়েট করে থাকতো মানুষজন। এমনও হয়েছে আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করা হয়েছে যে হ্যাঁ কোনোভাবে কি এমন চান্স আছে যে হয়তোবা ওই দিন ওই বেডটা খালি হবে, হয়তোবা অন্য মানুষের কোনো ব্যাড নিউজ আসতে পারে, কেউ এক্সপায়ার করলে ওই বেড খালি হওয়ার জন্য বুকিং দিয়ে রেখেছেন মানুষজন। তো এইরকম কন্ডিশন যদি আবার হয় আমরা আসলেও জানি না যে আমরা কিভাবে সামাল দিব। ভারতীয় এই ভ্যারিয়েন্ট অত্যন্ত ছোঁয়াচে হবার কারণে ভারতের চিকিৎসক ডাক্তার সুচন্দ্রা মনে করছেন কোভিড টেস্ট করার ব্যাপারে অবহেলা করা হলে করোনা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়বে বাংলাদেশে। কিছু কিছু জিনিস আমি অবশ্যই শেয়ার করতে চাই যেটা আমাদের এখানে আমরা দেখছি, সেটা হচ্ছে অনেক পেশেন্টই যখন কোনো সিমটম হচ্ছে প্রথম কিছুদিন বাড়িতে নিজেদের মতো কিছু ট্রিটমেন্ট করছে, কোনো লোকাল ওষুধের দোকান থেকে ওষুধ কিনে খাচ্ছে এবং টেস্ট করাচ্ছে না। অনেক দিন কেটে যাওয়ার পরে যখন হয়তো লাং ইনভলভমেন্ট হয়ে তাদের শ্বাসকষ্ট হচ্ছে তখন তারা আমাদের কাছে হসপিটালে আসছেন বা চিকিৎসকদের সঙ্গে পরামর্শ নিচ্ছেন। সেই জন্যেই এই ভুলটা করবেন না। প্রথমেই যখনই কোনো রকমের সিমটম হবে অবশ্যই আপনারা ডাক্তারদের সাথে কনসাল্ট করুন এবং টেস্ট করান। করোনার ভারতীয় ধরন ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে কি করণীয় সে ব্যাপারে কথা বললেন বাংলাদেশ ও নেপালের চিকিৎসকরা। এখনই যদি আমরা সতর্ক না হই তাহলে কিন্তু এটা সামাল দেওয়া আসলে অনেক মুশকিল হয়ে যাবে।
আমাদের প্রতিবেশী দেশ আমরা দেখছি ওনারা কীভাবে সাফার করছেন, সাথে নেপাল, অনেক অর্গানাইজড একটি কান্ট্রি, কিন্তু তারাও কিন্তু এই ইন্ডিয়ান ভেরিয়েন্টের কারণে অনেক দ্রুত পরিমাণে ছড়িয়ে যাচ্ছে ওখানে। আমি এই প্ল্যাটফর্ম থেকে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের দৃষ্টিও আকর্ষণ করতে চাচ্ছি, তারা যে নেপাল অ্যান্ড বাংলাদেশের পাশে দাঁড়ায় থাকে এবং তাদের রিসোর্সেস অ্যান্ড জ্ঞান দিয়ে যাতে এই ওয়েভটা ফাইট করতে সাহায্য করে। আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে। শেষ করার আগে তরুণদের উদ্দেশ্যে বলতে চাই, এটি আপনাদেরই অনুষ্ঠান, তাই আপনাদের বেশি বেশি মতামত আশা করছি। মতামত পাঠানোর ঠিকানা এখন যৌবন যার, এই 3টি শব্দের সংক্ষিপ্ত রূপ ejj@ntvbd.com। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে ভিজিট করতে পারেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.ntvbd.com। আবার আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। শেষ করার আগে সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর অবশ্যই আস্থা রাখুন তারুণ্যের শক্তির উপর।